বিসমিল্লাহির রহমানির রহিম। কাছে কিংবা দূরে, স্বদেশে অথবা প্রবাসে, হাটে মাঠে ঘাটে, লঞ্চে কি বাসে, যে যেখানে বসে আমার এই ভিডিও দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা। দর্শক যারা এই ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের দোয়া আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদ থাকেন এবং আপনাদের দোয়ার বরকতে এবং মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে অনেকেরই একটা প্রশ্নের উত্তর। অনেকেই আমাদের প্রশ্ন করে থাকেন, ভাই ভিসা হবে কি না, ভিসা কি হবে, কেন ভিসা হয় না। এটা আসলে গুরুত্বপূর্ণ বিষয় যে কেন ভিসা হয় আর কেন ভিসা হয় না। তো এক্ষেত্রে অনেকগুলো ফ্যাক্টর জড়িত আছে। এই কেন ভিসা হয় আর কেন ভিসা হয় না এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব, সাথেই থাকুন। দর্শক, শুরুতে বলেছি আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে আমরা যারা দেশের বাইরে যেতে চাই, বিশেষ করে ইউরোপে, তাদের কেন ভিসা হয় আর কাদের ভিসা হয় না। প্রথমে বলবো যে আসলে একটি কারণেই ভিসা হয় এবং ভিসা হয় না, এবং সেটি হচ্ছে যে অনেস্টি, সততা। এখন আপনি বলবেন যে আমি তো সৎ লোক, আমি তো কোনো অসৎ কাজের সাথে যুক্ত নই, কিন্তু কথা হচ্ছে যে সেই সততার প্রমাণ আপনি কতটুকু রাখতে পেরেছেন। আপনি নিশ্চয় লক্ষ্য করে থাকবেন যে আপনি যখন দেশের বাইরে যান তখন বা যেতে চান, তখন প্রথমে আপনি কিন্তু কিছু ডকুমেন্টস জমা দেন। যে ডকুমেন্টসগুলোর মধ্যে রয়েছে যেমন ধরুন পাসপোর্ট, এনআইডি, জন্ম নিবন্ধন, একাডেমিক সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, ম্যারিটাল সার্টিফিকেট, সন্তানের জন্ম নিবন্ধন সার্টিফিকেট, ইভেন পুলিশ ক্লিয়ারেন্স। এখন এই যে ডকুমেন্টগুলো দিলেন, এর মধ্যে দুটি বিষয়ে যদি ব্যত্যয় ঘটে আপনার ভিসা হবে না। নাম্বার ওয়ান, যদি আপনার এইসব ডকুমেন্টের মধ্যে আপনার নামের সাথে আপনার ঠিকানার সাথে কোনো গরমিল থাকে, তাহলে আপনার ভিসা রিজেক্ট হবে। ধরুন আপনার পাসপোর্ট লেখা রয়েছে মোহাম্মদ আসাদুজ্জামান, আর আপনার জন্ম নিবন্ধনে রয়েছে আসাদুজ্জামান চৌধুরী, বা ধরুন আপনার ছেলের যে জন্মসনদ দিয়েছেন সেখানে আপনার নাম রয়েছে আসাদুজ্জামান খান। আবার ধরুন আপনার বাবার নাম পাসপোর্টে রয়েছে রহিমউল্লাহ, আর আপনার জন্ম নিবন্ধন আছে মোহাম্মদ রহিমউল্লাহ, আর ধরুন আপনার সার্টিফিকেট আছে রহিম মিয়া, তাহলে আপনার ভিসা হবে না। আর দ্বিতীয় যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে যে আপনার ধরুন জন্ম তারিখ, সে ধরুন আপনার জন্ম তারিখ পাসপোর্টে একরকম, এনআইডিতে আরেক রকম, আপনার জন্ম নিবন্ধন আরেক রকম, সার্টিফিকেট আরেক রকম, তাহলে কি ভিসা হবে না। তারপর ধরুন আপনার ঠিকানা আপনার এনআইডিতে একরকম, আপনার পাসপোর্টে আরেক রকম, আবার আপনার কি বলবো, আপনার অন্যান্য যে কাগজপত্র সেখানে আরেক রকম। আবার অনেকে এসে বলেন, ভাই আমি তাড়াতাড়ি যাওয়ার জন্য বয়স বাড়িয়ে নিয়েছি, আমি ছিলাম 15 বছর, পরে আমি 25 বছর বানিয়ে আমি সৌদি আরব গিয়েছি, সেখান থেকে আমি 10 বছর পার করে এসেছি, কিন্তু এখন আমি ইউরোপে যাব, আমার ব্যবস্থা করে দিন। তো এখন ওনার কাগজপত্র চেক করে দেখা গেল যে ওনার পাসপোর্টের এইজ, ওনার জন্ম নিবন্ধন, ওনার এনআইডি, ওনার যে একাডেমিক সার্টিফিকেট, এগুলোর সাথে ওই জন্মদিনের কোনো মিল নেই, জন্মের কোনো ঠিক নেই, ওনার ভিসা ইউরোপে হবে না। সৌদি আরব কিংবা মধ্যপ্রাচ্যে সাধারণত একটা পাসপোর্ট পেলেই ওরা কাজ দিয়ে দেয়, কারণ এগুলো একটা লেবার ভিসা। বাংলাদেশ থেকে তাদেরকে নিয়ে যায় এবং সেখানে ছোট ছোট কাজ দেয়, বিশেষ করে খুব হার্ড লেবারের যে কাজগুলো, ধরুন আপনার মাথায় বহন করে যেসব কাজ করতে হয়, শারীরিক পরিশ্রম করে যেসব কাজ করতে হয়, এ ধরনের কাজে মানুষ নিয়ে যায় এবং সেটা স্বাধীনতার পর থেকে নিয়ে যাচ্ছে এবং অবর্ণনীয় পরিশ্রম তাদেরকে করতে হয়। সেখানে অনেকটা দাসের মতোই পরিস্থিতি। তো সেখানে ওরা পাসপোর্ট আর ভিসা মিলে আর কিছু দেখে না, ওকে শিক্ষিত অশিক্ষিত, বাবার নাম ভুলে আসছে নাকি মায়ের নাম ভুলে আসছে, ওদের একটা মানুষ দরকার, তাকে খাটাবে এবং তাকে তারা মাস শেষে একটা বেতন দিবে বা দিবে না, একটা স্লেভ, একটা দাসের মতো আপনার নিয়ে যায়, এটা নিয়ে তারা চেক করে না, ভাবেও না। কিন্তু যদি আপনি ইউরোপে যেতে চান, আপনাকে অবশ্যই আপনার ডকুমেন্টেশন ওকে হতে হবে, ঠিক হতে হবে, সব কিছু অ্যাকুরেট হতে হবে, একদম সিমিলার হতে হবে।
এখন যেটি দেখা যায় সেটি হচ্ছে যে আমাদের দেশের অনেক ভাইয়েরা আমাদেরকে কমপ্লেন করেন যে আমি অমুক জায়গায় পাসপোর্ট দিয়েছি, ডকুমেন্ট দিয়েছি, ভাই আমাকে 1 বছর ঘুরাইলো কিন্তু আমার ভিসা হইল না, বা 3 মাস 4 মাসের মধ্যে দাঁড়ালাম কিন্তু আমার ভিসা হইল না, আমার টাকাটা মার গেল বা ফেরত দেয়নি। এই যে কমপ্লেনগুলো আপনারা করেন, এখানে দুটো অংশ আছে। একটি হচ্ছে যে এমন অনেক ভুইফোড় এজেন্সি রয়েছে যারা আসলে তাদের ব্যবসাটা হচ্ছে প্রতারণা, বাটপারি। তারা আপনার কাছ থেকে টাকা নেবে, টাকা নিয়ে ঘুরাবে, তারা নিজের আরামাইশ করবে, বারে গিয়ে মদ খাবে বা ব্যাংক ব্যালেন্স করবে, বাড়ি গাড়ি করবে, পরে আপনার টাকাটা দিল কি দিল না এটা নিয়ে তাদের কোনো চিন্তা নেই। আর জেনুইনলি কিছু এজেন্সি অবশ্যই আছে যারা জেনুইন কাজ করে। তারা যেটা সমস্যার সম্মুখীন হয় সেটি হচ্ছে যে আপনার ডকুমেন্ট যখন সাবমিট করে তখন এম্বাসি সেগুলো রিফিউজ করে দেয়। আবার এর মধ্যে অনেক সচেতন এম্বাসি রয়েছে যারা ফাইল জমা নেওয়ার সময় কিন্তু এসব কাগজপত্র চেক করে নেয়, টাকাটাকে বড় করে দেখে না। তারা দেখে যে ওই ক্লায়েন্টটা কি আসলেই যেতে পারবে কিনা, ভিসা পাবে কিনা, ওটা এলিজিবিলিটি তারা আগে চেক করে নেয়। যেমন ধরুন আমাদের কথায় ধরুন ভিসা প্রফেসর, আমরা হয়তো একটা ছোট কোম্পানি, কিন্তু আমরা যেটি করে থাকি আমরা টাকাটার দিকে খুব একটা আমাদের নজর নেই। আল্লাহর মতে আল্লাহ আমাদেরকে যা দিয়েছে আমাদের ডাল ভাত খেয়ে চলে যাচ্ছে, কিন্তু আমরা চাই না যে আমরা খালি ফাইল আসলে হ্যাঁ দেন নট। আমরা চেষ্টা করি যে আপনি যে ফাইল দেওয়ার আগে আমরা আপনার কাগজপত্রগুলো চেক করার চেষ্টা করি, যদি কোনো ত্রুটি থাকে সেগুলো সারিয়ে নেওয়ার চেষ্টা করি, তারপর আপনাকে আমরা ফাইল জমা দানের সুযোগ দিই বা এমবাসিতে দাঁড় করাই। এখন ভিসা না হওয়ার পেছনে আরও একটি কারণ রয়েছে ইউরোপে, সেটি হচ্ছে যে ভাষাগত জ্ঞান। আপনারা এর আগে যারা মধ্যপ্রাচ্যে গিয়েছেন তারা কোনো আরবি ভাষা শিখে যান নাই, এবং আরবি ভাষা জানতে হবে এ বিষয়ে আরবরা কোনো শর্ত রাখে নাই। কারণ আপনার সাথে কথা বলতে হবে এমন কিছু নাই, আপনাকে বলে জাস্ট আপনার যে টিম লিডার সে বলে দিবে বস্তাগুলো খালি ট্রাক থেকে নামা, এটুকু ওইটুকু বাস আপনি সারাদিন বস্তা নামাতে থাকবেন। সুতরাং আপনার ভাষা জানা খুব একটা জরুরি না। হয়তো বা 5-7 বছর থাকার পর আপনি ওই দেশের ভাষা রপ্ত করে নেবেন। কিন্তু ইউরোপে যেতে হলে আপনাকে অবশ্যই ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ স্পোকেন ইংলিশে আপনাকে জানতে হবে। তারা মিনিমাম ইংরেজি বা মিনিমাম কথা বলার বা বোঝার ক্ষমতা ছাড়া ওইসব লোকদেরকে ভিসা দেয় না। যখন আপনি ভিসা ইন্টারভিউ করতে যাবেন তখন আপনার কিন্তু ইংরেজিতে প্রশ্ন করবে, আপনি কোনো উত্তর দিতে পারবেন না, লা আদ্রি, তখন কিন্তু আপনার ভিসা হবে না। এই জন্য ফাইল জমা দেওয়ার আগে আপনাকে অবশ্যই, যদি আপনার স্পোকেন ইংলিশ জানা থাকে খুবই ভালো, যদি না জানা থাকে তাহলে আপনারা নিজেরা স্পোকেন ইংলিশ করে নেবেন, অথবা আমাদের সহযোগিতা নেবেন, আমরা আপনাকে তৈরি করে নিব। মিনিমাম 3 মাসের মধ্যে মোটামুটি ইংরেজি বলার মতো করে আপনাকে তৈরি করতে পারবো, কিন্তু আপনাকে ইংরেজিতে পণ্ডিত বানানোর চেষ্টা আমরা করবো না, এটা সম্ভব না, এটা তো একটা লং প্রসেস। আরেকটি বিষয় হলো ইউরোপ কী চায়। ইউরোপ চায় তাদের যে মিল কারখানা রয়েছে সেগুলোতে কাজ জানা লোক, দক্ষ লোক। এখন আমার টাকা আছে, আমি পাসপোর্ট বানাইলাম, এনে দিলাম, ভাই আমি বিদেশ যাব, আমার নিয়ে যান, কত টাকা লাগবে? টাকা বিদেশে যাওয়ার জন্য প্রধান চালিকা শক্তি না, বা ভিসাও না, বা কোনো যোগ্যতা না। আপনার কোটি টাকা থাকুক, আপনি যদি 2, 4, 5, 10টা দেশ ঘোরা থাকে পাসপোর্টের মধ্যে, আপনি ট্যুরিস্ট ভিসা আপনি যেতে পারেন, পর্যটন ভিসা যেতে পারেন। কিন্তু আপনাকে যদি ওয়ার্ক পারমিট ভিসা যেতে হয়, কাজের ভিসা যেতে হয়, তাহলে আপনাকে অবশ্যই কাজ জানতে হবে, যে কোনো একটা কাজ। সেটা যদি আমি ধরি কনস্ট্রাকশন, সেখানে আপনার 102টা মতো কাজের শ্রেণী বিভাগ রয়েছে। একটা বিল্ডিং যদি হয় আপনারা নিশ্চয়ই খেয়াল করবেন সেখানে অনেকগুলো কাজ আছে। যেমন কেউ কি করে মেশনে কাজ করে বা রাজমিস্ত্রি কাজ করে, তারা খালি ইট বসায়, কেউ শুধু মশলা মাখে, সিমেন্ট বালু মিক্স করে, আবার কেউ ধরুন রড বাইন্ডিং করে, রডগুলোকে যেমন পিলার উঠানোর জন্য রড বাইন্ডিং করা লাগে, কাটিং লাগে, এগুলো প্রত্যেকটা কাজ কিন্তু আলাদা। আবার ধরুন স্ট্রাকচার দাঁড়িয়ে গেল, দাঁড়ানোর পরে এখানে অনেক কাজ থাকে, সেখানে ধরুন আপনার দরজা জানালা বানাতে হয়, সেখানে
আপনার কার্পেন্টার লাগে, কাঠমিস্ত্রি লাগে, প্লাম্বারের কাজ আছে, আপনার ধরুন সেখানে জানা আবার থাইয়ের কাজ জানে, ওই কাজ জানার লোক লাগে। আবার ধরুন বাথরুম, পানি সরবরাহ, বাথরুম হবে, পানি সরবরাহের কাজ হবে, সেখানে ওয়াটার সাপ্লাই যারা পাইপ ফিটিংয়ের কাজ করেন ওই ধরনের লোক লাগে। আবার ধরুন ইলেকট্রিক ওয়ারিংয়ের একটা কাজ আছে, পুরা নিশ্চয় ভবনে বিদ্যুৎ সরবরাহ হবে এবং প্রতিটা রুমে বিদ্যুৎ সংযোগ দিতে হবে, তো সেখানে ইলেকট্রিশিয়ানের দরকার আছে। এইভাবে কিন্তু অসংখ্য কাজ আলাদা আছে। আবার টাইলসের কাজ আছে, যারা টাইলসে এক্সপার্ট তারা টাইলস কাজ করবে। এভাবে কাজগুলো ভাগ করা আছে, আপনি যেটা আপনার কাছে ভালো লাগে। আবার ওয়েল্ডার আছে, যে রড ঝালাইয়ের ইস্যু, কনস্ট্রাকশনের কথা যদি আমি বলি, তো সেখানে কিন্তু আপনার ওয়েল্ডারের হাই ডিমান্ড। তো আপনাকে কনস্ট্রাকশনে যদি যেতে হয় তাহলে এই ধরনের যে কোনো একটা কাজ আপনাকে শিখে নিতে হবে, এবং এই শিখাতে এত সহজ, আপনার পাশের যে কোনো একটা প্রতিষ্ঠানের সাথে কিছুদিন থাকলেই হয়ে যাবে। অথবা আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার বাংলাদেশের জনশক্তি মন্ত্রণালয় থেকে এবং যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রতিটা থানায় কিন্তু আপনার টিটিসি বলুন বা বিভিন্ন ট্রেনিং সেন্টার রয়েছে, সেখানে কিন্তু প্রশিক্ষণ দিয়ে আপনাকে সার্টিফিকেটও দিবে, এবং এটা গভর্নমেন্ট অথরাইজড সার্টিফিকেট, যেটি আপনার প্রয়োজন হবে। এছাড়াও অন্যান্য যেসব পেশা রয়েছে, যেমন ধরুন রেস্টুরেন্টের কাজ, ওয়েটারের কাজ, এসবও কিন্তু প্রশিক্ষণের ইস্যু রয়েছে। দর্শক, আশা করি বুঝতে পেরেছেন যে ইউরোপিয়ানরা কি চায়। তারা চায় দক্ষ জনগোষ্ঠী, অর্থাৎ যারা কাজ জানালো। একটা আদম বলে যে এই ব্যবসাকে ম্যান পাওয়ার বিজনেস বলে, আমরা কেউ বলে আদম ব্যবসা। আমরা আদম ব্যবসা করি না, আমরা ম্যান পাওয়ার বিজনেস করি। ম্যান পাওয়ার, জনশক্তি। জনশক্তি হচ্ছে কারা? তারাই যাদের শক্তি আছে, যারা কর্মক্ষম, যারা এডুকেটেড, যারা যে কোনো একটা কাজ করার ক্ষমতা রাখেন। আর আদম ব্যবসা হচ্ছে কি? সেটা ওই আগের প্রাচীন আমলে দাস প্রথার মতো 100 জন লেবার লাগবে, নিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে 100 জন লেবার নিয়ে যাচ্ছে। তারা উট চড়াচ্ছে, তারা বালু বহন করছে, তারা রাস্তা পরিষ্কার করছে, তারা খেজুর গাছে পানি দিচ্ছে, খেজুর পাড়ছে, মরুভূমিতে তাদেরকে ফেলে রাখছে, ড্রাইভিং করছে। তো এই আদম আর ম্যান পাওয়ারের এই পার্থক্য। ভিসা প্রফেসর আদম ব্যবসা করে না, ভিসা প্রফেসর ম্যান পাওয়ার বিজনেস করে, এবং বাংলাদেশ থেকে দক্ষ জনগোষ্ঠীকে দেশের বাইরে পাঠানোর বিষয়ে সহযোগিতা করে। তো দর্শক, আশা করছি আজকের এই বিষয়ে ভিডিও থেকে বুঝতে পেরেছেন যে কাদের ভিসা হবে আর কাদের ভিসা হবে না। আরেকটি বিষয় বলি, আপনাদের মধ্যে একটা সচেতনতার অভাব রয়েছে, সে বিষয়ে বলা দরকার। সেটা হচ্ছে যে আমাদের অনেক শ্রেণী রয়েছে যারা গেম মারার জন্য দেশের বাইরে যান, ইউরোপে, বিশেষ করে ইউরোপে। তারা সবাই ইতালি যেতে চান, তারা সার্বিয়া হয়ে ইতালিতে যেতে চান, তারা লিবিয়া হয়ে ইতালি যেতে চান, এবং এই যেতে গিয়ে তারা কিন্তু অনেক সময় বিভিন্ন মাফিয়া গ্যাংয়ের হাতে বন্দী হন এবং তাদেরকে অত্যাচার করে বাড়ির কাছ থেকে টাকা পয়সা নিয়ে যায় বাড়ি থেকে। তারপরে ধরুন অনেক মারা যায় পানিতে ডুবে, যখন ভূমধ্যসাগরে 20 জন লোক ঢুকবে, লোক নিবে নৌকায়, মনে করেন 150-200 জন, এবং এটা নর্মালি এটা মাঝখানে ডুবে যাবে, এটা স্বাভাবিক। তো ওদের কাজ ওরা করে নিয়েছে, ওদের টাকা দরকার, টাকা নিয়ে নিয়েছে, এবার আপনি সাগরে গিয়ে মারা যান, এটা ওদের ইস্যু না। এবং আমাদের গ্রাম বাংলায় অসংখ্য দালাল শ্রেণীর লোক রয়েছে যারা এই ধরনের কাজ করে। তারা আপনাকে বলবে যে 5 লাখ টাকা দে, তোকে আমি ইতালি পাঠিয়ে দিব। 5 লাখ টাকা খরচ হবে, বেশি না। আপনি তো আনন্দে আত্মহারা হয়ে, বাবা ইতালি যাব, আমার টাকা দাও। বাবা জায়গা বন্ধক রেখে অথবা বিক্রি করে বা হাওলাত করে বা সঞ্চয় থেকে আপনাকে টাকা দিল, আপনি দালালের হাতে টাকাটা তুলে দিলেন। দেওয়ার পরে সে অ্যাকচুয়ালি যেটা করবে সেটা হচ্ছে আপনাকে বিক্রি করে দিবে লিবিয়ায় 10 লাখ টাকায় আপনাকে বিক্রি করে দিবে। আমার কাছে একটা আদম আছে 10 লাখ টাকা দেওয়ার পর ওরা আপনাকে কিনে নেবে। কিনে নেওয়ার পরে এবার আপনাকে ক্যাম্পে নিয়ে যাবে, নিয়ে গিয়ে আপনাকে ঝুলাবে, পিটাবে, এবং আপনার ফ্যামিলিকে ফোন দিবে, ভিডিও পাঠাবে যে 15 লাখ পাঠাও, 20 লাখ পাঠাও, নইলে মেরে ফেলো। তখন আপনি আবার জমি বিক্রি করেন, আবার টাকা পাঠান। দেখা যাচ্ছে কি তাদের চাহিদা শেষ হয় না। ভাগ্য ভালো থাকলে আপনার ছেলেকে বা সন্তানকে ছেড়ে দিবে। তো এই অবৈধ অভিবাসনের বা অবৈধ অভিযাত্রা দেশের বাইরে যাওয়ার চেষ্টা করবেন না, কারণ বাংলাদেশ থেকে বৈধভাবেই দেশের বাইরে যাওয়া যাচ্ছে। হয়তো টাকা পয়সা একটু কম বেশি লাগবে,
আপনি অবৈধ অভিবাসী হয়ে কখনোই ইউরোপে যাওয়ার চেষ্টা করবেন না। বিশেষ করে ইভেন ইন্ডিয়ায় তো আপনি অবৈধ ধরা খেলে আপনাকে জেল দিয়ে দিচ্ছে, থাকতো ইউরোপ। তো এই সততা, ওই যে প্রথমেই বললাম যে আপনাকে সৎ হতে হবে, আপনাকে সৎ চিন্তা করতে হবে, সৎ পন্থা উদ্ভাবন করতে হবে এবং সৎ প্রতিষ্ঠান বের করে তাদের মাধ্যমে যদি আপনি দেশের বাইরে যেতে চান তাহলে আপনাকে সে পথে উদ্যোগী হতে হবে। দর্শক, আরেকটি কথা বলে আমি শেষ করব আমাদের আজকের এই ভিডিও। সেটি হচ্ছে যে আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন যে আমাদের দেশে বর্তমানে পলিটিক্যাল একটা আনরেস্ট সিচুয়েশান রয়েছে। আমাদের যেটা কোটা আন্দোলন থেকে শুরু হয়েছে, এরপরে আমাদের আস্তে আস্তে এটি কোন দিকে মোড়ে আমরা ঠিক বলতে পারি না। এটা খারাপ সময় গিয়েছে, যখন কারফিউ হয়েছে আমরা ঘর থেকে বেরোতে পারিনি, ইন্টারনেট বন্ধ ছিল। তো পুলিশ কিন্তু ধরপাকড় করছে। বিশেষ করে সরকার নিশ্চয়ই চাইবে না যে যারা তাদের বিরোধী শক্তি তারা রাজপথে আসুক এবং তাদেরকে ক্ষমতা থেকে টেনে এসে নামিয়ে নিক। আওয়ামী লীগ কিংবা বিএনপি যেই কেউ করে, বাংলাদেশের এটা হচ্ছে ট্র্যাডিশন, যেই ক্ষমতা আসে সে সারা জীবন থাকতে চাইবে, আর যে বিরোধী দল আছে তাকে, ক্ষমতাসীন যে আছে তাকে টেন হিসেবে নামাতে চাইবে। এটা হলো আমাদের বাংলাদেশের রাজনীতি। তো আপনারা যারা নিয়ত করেছেন যে তা দেশের বাইরে যাবেন, তারা দয়া করে এ ধরনের কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করবেন না। এখন প্রশ্ন হচ্ছে কেন? উত্তরটা হচ্ছে এই যে আপনি যখন দেশের বাইরে যাবেন আপনার একটা পুলিশ ক্লিয়ারেন্সের দরকার হবে। থানা থেকে লিখে দিবে যে আপনি কোনো রকম অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত নন বা আপনার কোনো ক্রিমিনাল রেকর্ড নেই, এই মর্মে একটা সার্টিফিকেট চাইবে। এটা ম্যান্ডেটরি, এটা ছাড়া আপনার ভিসা প্রসেস হবে না, ভিসা ইন্টারভিউও হবে না। এবং আপনি যদি এইসব ক্রাইমে জড়িয়ে পড়েন তাহলে কিন্তু আপনার বিদেশ যাওয়া হবে না। সুতরাং আপনারা সচেতনভাবেই যে কোনো ধরনের ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করবেন, নিরাপদে থাকবেন এবং আপনার পরিবারকেও নিরাপদ করবেন। আরেকটি বিষয় হলো যে আপনি কোনো ফেক ডকুমেন্ট দিবেন না, আপনি নকল কোনো পুলিশ ক্লিয়ারেন্স দিবেন না, নকল কোনো জন্মসনদ দিবেন না, নকল কোনো সার্টিফিকেট দিবেন না। যদি দেন তাও আপনার ভিসা হবে না, কারণ প্রতিটি কাগজ আজকের ইন্টারনেট যুগে, ডিজিটাল যুগের প্রতিটা কাগজে এম্বাসি পুঙ্খানুপুঙ্খভাবে চেক করবে। চেক করে যদি কোনো কাগজে আপনার ব্যত্যয় পায় তাহলে কিন্তু আপনার ভিসা হবে না। এবং না হলে আপনি দয়া করে এম্বাসিকে বা আপনার ওই যে এজেন্সিকে দোষারোপ করবেন না, কারণ ফলটা কিন্তু ওদের না, ফলটা আপনার। সুতরাং ওই যে শুরুতে বলছি, সততাই মুক্তি, সততার বিকল্প নেই, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তো দর্শক, আজ আর কথা বাড়াবো না। আগামী একটি পর্বে আপনাদের ছবি তোলা নিয়ে কিছু আলোচনা করব, যেটা নিয়ে অনেক বিড়ম্বনার শিকার হতে হয় আমাদেরকে। এ বিষয়ে কথা বলবো। তো ভিসা প্রসেসের মাধ্যমে যদি আপনারা দেশের বাইরে যেতে চান, বিশেষ করে ইউরোপের সেনজেন, নন সেনজেনভুক্ত দেশ যেগুলো নিয়ে আমরা কাজ করছি, ধরুন সার্বিয়া নন সেনজেন দেশ, আর সেনজেনভুক্ত যেমন রয়েছে পোল্যান্ড, পর্তুগাল, জার্মানি, স্লোভেনিয়া, এইসব দেশে যদি আপনারা যেতে চান, আমাদের সহযোগিতা নিতে চান, পাশে দেওয়া নাম্বারে ফোন দিন অথবা সরাসরি আমাদের অফিসে এসে আমাদের সাথে পরামর্শ করুন। আমাদের অফিস খোলা থাকে সকাল 10টা থেকে 6টা পর্যন্ত, আর আমি বসি দুপুর 2টা পর্যন্ত। এর মধ্যে এসে আমার সাথে সাক্ষাৎ করতে পারেন, অথবা অন্য সব আমাদের বিজ্ঞ কাউন্সিলর বৃন্দ রয়েছেন, তারা আপনাদেরকে সহযোগিতা করবে, সুপরামর্শ দিবে। তো আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে দেশের বাইরে যাওয়ার বিষয়ে সুপরামর্শ দেওয়ার এবং বিশ্বের বিভিন্ন দেশে যখনই কোনো কাজের সুযোগ সৃষ্টি হয় সেটি আপনাদেরকে দ্রুত জানিয়ে দেওয়ার জন্য। তো আপনারা সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং পরিবার-পরিজন নিয়ে ভালো থাকুন, এই প্রত্যাশা রেখে এবং আপনাদের জন্য দোয়া রেখে মহান সৃষ্টিকর্তা আপনাদেরকে ভালো রাখুন, নিরাপদ রাখুন এবং আপনাদের কাছ থেকেও আমরা দোয়া চেয়ে শেষ করছি আজকের এই ভিডিও। আল্লাহ হাফিজ। ভিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন 09666912045 অথবা 01735733080 অথবা 01735724716 অথবা 013127112252 এবং ইমেল করতে পারেন visaprofessor2000
visa23@gmail.com। আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন www.visaprofessor.org এবং বিভিন্ন দেশের জব ভিসার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা www.visanews24.com।